আমাদের চ্যাপ্টারটা কি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই জায়গায় আমি যদি ফিজিক্সের কথা বলি তাহলে শুরুতেই একজন মনীষীর নাম নিতে হয়, ফিজিসিস্টের নাম নিতে হয় যে আমাদের জীবনটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে, একদম তেজপাতা বানাই দিছে। সেই মানুষটা হচ্ছে এই নিউটন। এই জায়গায় নিউটন কি বলছিল? নিউটন একটা কথা বলছে, পৃথিবীর সব কিছু পরিবর্তিত হয়, সব কিছু চেঞ্জ হয়, সব কিছুই আপেক্ষিক, সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু জাস্ট তিনটা জিনিস আছে। খুব ভালো করে বুঝিও, কয়টা জিনিস? সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু তিনটা জিনিস আছে। সেই তিনটা জিনিস কি কি? সেই তিনটা জিনিস হলো দৈর্ঘ্য, ভর এবং সময়। আমি আবারও বলতেছি, তিনটা জিনিস কি কি ভাইয়া? তিনটা জিনিস হচ্ছে, এক নম্বরে হলো দৈর্ঘ্য, দুই নম্বরে হলো ভর, তিন নম্বরে হলো সময়। যে এই দৈর্ঘ্য, ভর, সময় সবই পরিবর্তিত হয়, কিন্তু এই দৈর্ঘ্য, ভর, সময়ের কোনো পরিবর্তন হয় না। তাহলে নিউটন কি বললো? দৈর্ঘ্য, ভর, সময়ের কোনো পরিবর্তন হয় না। 300 বছর কেটে গেল, কেউ তার বিরুদ্ধে একটা কথা বলতে পারলো না, কারণ নিউটন এত প্রভাবশালী ছিল। তো 300 বছর পর আবার আরেকজন আসলেন, ঝাঁকড়ি চুলের বাবরি দোলানো মহান পুরুষ। তিনি কে? আইনস্টাইন। আইনস্টাইন এসে বললেন যে চাচা, আপনি অনেক লাফাইছেন, এবার আমাকে একটু লাফাইতে দেন। আইনস্টাইন জাস্ট নিউটনের কথাটা আরেকটু এক্সপ্যান্ড করে দিল। আইনস্টাইন এসে কি বললো ভাইয়া? আইনস্টাইন এসে বলল যে এখানে আমরা কি বলছি? নিউটন বলছে সবই পরিবর্তিত হয়, কিন্তু তিনটা জিনিস পরিবর্তিত হয় না। সেই তিনটা জিনিস কি? দৈর্ঘ্য, ভর, সময়। তো আইনস্টাইন এসে বলল যে না, এই দৈর্ঘ্য, ভর, সময়ও পরিবর্তনশীল। দৈর্ঘ্য, ভর, সময়ও পরিবর্তনশীল। এখন এই দৈর্ঘ্য, ভর, সময় কখন পরিবর্তিত হবে? দৈর্ঘ্য, ভর, সময় পরিবর্তিত হবে যখন বস্তুটা গতিশীল হবে। আমি আবার বলতেছি, দৈর্ঘ্য, ভর, সময় কখন পরিবর্তন হবে? যখন বস্তুটা গতিশীল হবে। তোমরা সবাই এখন আজকের ক্লাসের সবচাইতে ইম্পর্টেন্ট লাইনটা লিখে নাও, যে হচ্ছে তাহলে কোন বস্তু গতিশীল হলে দৈর্ঘ্য, ভর, সময় পরিবর্তন হয়। তাহলে এটাকে আমরা এভাবে একটু সুন্দর করে লিখব যে গতিশীল হলে ভর ও সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। যে এই লাইনটা তুমি যদি জানতে পারো, তাহলে আপেক্ষিক তত্ত্ব রিলেটেড যে কোনো অঙ্ক, যে কোনো কোশ্চেন তুমি আনসার করতে পারবে। জাস্ট এই একটা লাইনের উপর ভিত্তি করে আজকে আমি তোমাকে দেখাবো, আজকে আমি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। এই একটা লাইন তুমি যদি ভালো করে মাথায় রাখতে পারো, তাহলে আপেক্ষিক তত্ত্ব রিলেটেড সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ মার কাট উপায়ে, আপেক্ষিক তত্ত্ব রিলেটেড সবগুলা প্রশ্নই তুমি মার কাট উপায়ে সলভ করতে পারবে। যে লাইনটা কি সবাই একটু আমার সাথে সাথে বলো না ভাইয়া, বলো। কোন বস্তু গতিশীল হলে ভর ও সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। তাহলে সবাই একটু কমেন্টে লেখো, ভর ও সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। লেখো সবাই কমেন্টে, ভর ও সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। ভর ও সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। তাহলে আইনস্টাইনের মতে কি সবকিছুই পরিবর্তনশীল হয়ে গেল না? সবকিছুই কি আপেক্ষিক হয়ে গেল না? তাহলে এই জায়গায় আমরা দেখতেছি, এই যে সবকিছুই পরিবর্তনশীল বা সবকিছুই আপেক্ষিক, আইনস্টাইনের এই তত্ত্বের নামই হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। তো এত কিছু আমরা যাব না, আমরা শুধুমাত্র এই জিনিসটা মাথায় রাখবো, কোন বস্তু গতিশীল হলে ভর আর সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। আর একটা বস্তুর বেগের সর্বোচ্চ মানটা কত? বেগের সর্বোচ্চ মানটা হলো আলোর বেগ। আপাতত তুমি জেনে রাখো, কোন বস্তুর বেগ আলোর বেগের বেশি হতে পারে না। কোন বস্তুর বেগ আলোর বেগের বেশি হতে পারে না। এখন আমরা দেখতেছি, তাহলে গতিশীল হলে ভর, সময়, দৈর্ঘ্যের পরিবর্তন হয়। তাহলে এখন আমি ভর পাবো কয়টা? ভর তাহলে এখন আমি পাবো দুইটা, একটা হলো স্থির ভর আর একটা হলো গতিশীল ভর। তাহলে সময় পাবো কয়টা? সময় পাবো দুইটা, স্থির সময়, গতিশীল সময়। দৈর্ঘ্য পাবো কয়টা? দৈর্ঘ্য পাবো দুইটা, কি কি? স্থির দৈর্ঘ্য, গতিশীল দৈর্ঘ্য। তাহলে আমরা একটু লিখি। তাহলে একটা হলো আমার স্থির, আরেকটা হলো গতিশীল। একটা হলো স্থির, আরেকটা হলো গতিশীল। তাহলে আমার ভর কয়টা? দুইটা, একটা হলো স্থির ভর আর একটা হলো গতিশীল ভর। সময় কয়টা? দুইটা, একটা হলো স্থির সময় আর একটা হলো গতিশীল সময়। দৈর্ঘ্য কয়টা? দুইটা, দৈর্ঘ্য কি কি? একটা হলো স্থির দৈর্ঘ্য আর একটা হলো গতিশীল দৈর্ঘ্য। অর্থাৎ স্থির জিনিসটাকে
আমি নট দিয়ে প্রকাশ করতেছি, স্থিরটাকে আমি নট দিয়ে প্রকাশ করতেছি, এম নট, টি নট, এল নট। আর গতিশীলটাকে আমি কি দিয়ে প্রকাশ করতেছি? গতিশীলটাকে আমি এম টি এল দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এটা হলো গতিশীল। মনে রাখবা আসল কোনটা, প্রকৃত কোনটা? প্রকৃত হচ্ছে যেটা স্থির অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ এই স্থির অবস্থাটা হলো আসল অবস্থা। স্থির অবস্থা হলো আসল অবস্থা। একটু আগে আমাকে বলো তো দেখি যে আমি কি বলছি, বেগ পরিমাপের সর্বোচ্চ সীমা হচ্ছে কার বেগ? সবাই একটু কমেন্ট করো। বেগ পরিমাপের বলো, বেগ পরিমাপের সর্বোচ্চ সীমা হচ্ছে কার বেগ? আলোর বেগ। এখন আমি বলছি এই চ্যাপ্টারটা বোঝার জন্য, মানে তোমার পরীক্ষায় যা আসে সেগুলোর উত্তর করার জন্য একটা লাইন খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেই একটা লাইন কি? এই একটা লাইন হলো যে গতিশীল হলে ভর ও সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। ভর ও সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। ভর ও সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। এই লাইনটা সবার মাথায় খুব ভালো করে ঢুকে গেছে কিনা এটা আমাকে একটু নিশ্চিত করো। কারণ এইটা তুমি যদি নিশ্চিত করতে পারো তাহলে এই চ্যাপ্টারের আপেক্ষিক তত্ত্ব রিলেটেড প্রবলেমগুলা, সেটা হোক থিওরিটিক্যাল এমসিকিউ, সেটা হোক ম্যাথ, তুমি একদম একদম কোপায়া ভাঁজ করে দিতে পারবা। তো এই লাইনটা সবার মাথায় ঢুকছে কিনা এটা আমাকে একটু জানাও, যে কোনো বস্তু গতিশীল হলে ভর আর সময় বাড়বে, দৈর্ঘ্য কমে যাবে। তাহলে আমরা এক এক করে শুরু করি। আমার ফার্স্ট প্রশ্নটা দেখো, যে এই জায়গায় খেয়াল করো, তাহলে গতিশীল হলে, কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে তার ভর কি হবে? বলো, কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে তার ভর কি হবে? তাহলে গতিশীল হলে অবশ্যই অবশ্যই ভরের মান বাড়বে। তাহলে আমি যদি বেগ আরো বাড়াই, বেগ যদি আরো বাড়াই তাহলে ভরের মান কি হবে? আরো বাড়বে। তাহলে বেগ আরো বাড়াইলে ভরের মান আরো বাড়বে। আমি যদি বেগ আরো বাড়াই, ভরের মান আরো বাড়বে। তাহলে এভাবে বেগ বাড়াতে বাড়াতে আমি যদি বেগের মানটা আলোর বেগ করে ফেলি, তাহলে বেগের মান আলোর বেগ করে ফেলি, তাহলে বেগের মান সর্বোচ্চ হয়ে গেছে। তাহলে ভর বাড়তে 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 সর্বোচ্চ কত হয়ে যাবে? সবাই আমাকে কমেন্ট করে জানাও। তাহলে ভর বাড়তে 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 সর্বোচ্চ কত হয়ে যাবে? 5, 10, 20 লক্ষ, 20 কোটি। তাহলে এভাবে বাড়তে বাড়তে সর্বোচ্চ মানটা কত? অসীম। তার মানে আলোর বেগে গতিশীল হলে ভর কত হয়? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আলোর বেগে গতিশীল হলে ভর তাহলে কত হবে? ইয়েস, আলোর বেগে গতিশীল হলে ভর অসীম হবে। তাহলে আলোর বেগে গতিশীল হলে ভর হবে অসীম। এবার আসি সময়। তুমি শুধু চিন্তা করবে বাড়বে না কমবে। খুব ভালো করে বুঝিও, তুমি শুধু এইটাই ভাববে বাড়বে না কমবে। এখন তুমি বলো তো দেখি, যদি গতিশীল হয় সময় বাড়ে না কমে? সবাই একটু কমেন্ট করে জানাও। যখন গতিশীল হয় সময় কি বাড়ে না কমে? বাড়ে। তাহলে আমি বেগ আরো বাড়াইলাম, তাহলে সময় কি হবে? আরো বাড়বে। বেগ আরো বাড়াইলাম, সময় আরো বাড়বে। তাহলে এভাবে যদি আমি বেগ বাড়াতে 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 আলোর বেগ করি, তাহলে সময়ও বাড়তে 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 সবচেয়ে বেশি হবে। বেগের মান সর্বোচ্চ, তাহলে সময় মানও তাহলে কি হবে? বাড়তে 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 একদম সর্বোচ্চ। তাহলে কত হবে? তাহলে আলোর বেগে গতিশীল হলে সময় কত হবে? তাহলে আলোর বেগে গতিশীল হলে সময় হবে ইনফিনিটি। আলোর বেগে গতিশীল হলে সময় হবে ইনফিনিটি। ইয়েস, তাহলে আলোর বেগে গতিশীল হলে সময় কত হচ্ছে? ইনফিনিটি। এবার আমি চিন্তা করব যে দৈর্ঘ্য। বলো তো দেখি, গতিশীল হলে দৈর্ঘ্য কি বাড়ে না কমে? এভরিবডি, গতিশীল হলে দৈর্ঘ্য কি বাড়ে না কমে? তাহলে আমরা জানি কোন বস্তু যখন গতিশীল হয় তখন তার দৈর্ঘ্য কমে যায়। গতিশীল হলে দৈর্ঘ্য কমে যায়। তাহলে আমি যদি বেগ আরেকটু বাড়াই তাহলে দৈর্ঘ্য আরেকটু কমবে। বেগ আরেকটু, খেয়াল করো, আমি যদি বেগ আরেকটু বাড়াই তাহলে দৈর্ঘ্য আরেকটু কমবে। বেগ আরেকটু বাড়াইলে দৈর্ঘ্য আরেকটু কমবে। বেগ আরেকটু বাড়াইলে দৈর্ঘ্য আরেকটু কমবে। খেয়াল করো, এভাবে দৈর্ঘ্য কমতে কমতে আমি যদি বেগ পরিমাপের সর্বোচ্চ সীমা হচ্ছে আলোর বেগ, তাহলে দৈর্ঘ্য কমতে 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 একদম কি সর্বনিম্ন মানে চলে আসবে। তাহলে কত হবে বলো? তাহলে আলোর বেগে গতিশীল হলে দৈর্ঘ্য কত হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আলোর বেগে গতিশীল হলে তাহলে দৈর্ঘ্য কত হবে। এভরিবডি, জুই বলছে যে 0 হবে। থ্যাংক ইউ জুই। মাহবুব আলম বলছে 0 হবে। মৌরি বলছে 0 হবে। দ্যাটস গ্রেট। সবাই একটু আমাকে জানাও তাহলে যে আলোর বেগে গতিশীল হলে দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আলোর বেগে গতিশীল হলে ভর হবে অসীম, সময় হবে অসীম, দৈর্ঘ্য কত হবে? 0 হবে।
এই জায়গায় এই তিনটা এমসিকিউ হচ্ছে আপেক্ষিক তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খোলো, তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 3 বছরে এই তিনটা লাইন থেকে 2টা প্রশ্ন হয়েছে, এই তিনটা লাইন থেকে 2টা প্রশ্ন হয়েছে। তুমি গুচ্ছতে পরীক্ষা দিতে যাবা, দেখবা যে এই টাইপের প্রশ্ন হয়েছে। তুমি বোর্ড কোশ্চেন খুলে দেখবা এই 3 লাইনের মধ্যে মানে প্রায়ই তোমার প্রশ্ন আসছে। এত ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলা। তাহলে আলোর বেগে গতিশীল হলে ভর কত হচ্ছে? আলোর বেগে গতিশীল হলে ভর হচ্ছে যেহেতু বেড়ে যায়, তাহলে ভর হবে অসীম। সময়ও কি হয়? বাড়ে, তাহলে কি হবে? অসীম। দৈর্ঘ্য কি হয়? কমে, তাহলে দৈর্ঘ্য কত হবে বলো? 0। এই যে আমার ক্লাসটা করতেছো, তোমরা যারা ক্লাস করতেছো, তোমরা সবাই ধরে নাও তোমার আয়ু আছে 1 সেকেন্ড। আয়ু আছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। মন খারাপ করছো? মন খারাপ করার কোনো কারণে তোমাকে আমি আলোর বেগে গতিশীল করে দিলাম, তাহলে আলোর বেগে গতিশীল করে দিলে এই 1 সেকেন্ড সময় কতক্ষণ হয়ে যাবে বলো? আলোর বেগে গতিশীল করে দিলে 1 সেকেন্ড সময়টাই তোমার কাছে কত মনে হবে? অসীম মনে হবে। তার মানে তোমার আয়ু কি হয়ে যাবে? অসীম। তার মানে তুমি আর মারা যাচ্ছ না, ঠিক আছে, তুমি অমরত্ব পেয়ে গেছো। তাহলে আলোর বেগে গতিশীল করলে তোমার আয়ু হয়ে যাবে অসীম, তার মানে তুমি অমরত্ব পেয়ে গেছো। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা? যদি মনে করো যে না, যে এই ক্লাসগুলো আমাদের বন্ধুদেরও করা দরকার, সবার করা দরকার, প্লিজ সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান। সবাই ক্লাসটা শেয়ার। আমি জানি তোমরা অধিকাংশ জনই এখনো ক্লাসটা শেয়ার করো নাই, তো তাহলে কেমন হবে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও না, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আজকে খেলা হবে রে পাগলা, ইনশাআল্লাহ। সবাই কি খেলতে রেডি? সবাই কি রেডি কিনা দেখো। এবার আমরা এক এক করে আসি। বলো না, এই জায়গায় এই রুট নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। 1 থেকে তুমি কিছু একটা বাদ দিছো, তাহলে এই মানটা বা এই যে 1 থেকে আমি v² c² বাদ দিলাম, v² c², তাহলে এই 1 থেকে আমি কিছু একটা বাদ দিছি, তাহলে মানটা কি 1 এর চাইতে বড় হবে না ছোট হবে? 1 থেকে আমি সামথিং কিছু বাদ দিলাম, তাহলে মানটা কি 1 এর চাইতে বড় হবে না ছোট হবে? সবাই তাহলে অবশ্যই তোমরা সবাই বলছো যে এই মানটা 1 এর চাইতে ছোট হবে। তাহলে 1 এর চাইতে ছোট মানকে যখন আমি রুট করব, তখন মানটা অবশ্যই 1 এর চাইতে ছোট। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, এই √1 - v² c², এই মানটা অবশ্যই 1 এর চাইতে ছোট। খুব ভালো করে বুঝিও। এটাকে আমি গামা দিয়ে প্রকাশ করি, এটাকে আমি √1 - n² লিখতে পারি। তো n এর মানটা হচ্ছে আমাদের এখানে v/c, n এর মানটা হচ্ছে v/c। তবে এখানে সবচেয়ে যে জিনিসটা ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে √1 - v² c², এই মানটা হলো 1 এর চাইতে ছোট। এখন ভাইয়া তুমি খুব ভালো করে বোঝো, যেমন 5 কি একটা মান, এই মানটাকে যখন 1 এর চাইতে ছোট কোনো মান দ্বারা গুণ করা হয়, তখন মানটা কি হয়ে যায়? আগের চাইতে, দেখো, আগের চাইতে ছোট হয়ে যায়। তার মানে 1 এর চাইতে ছোট মান দ্বারা গুণ করলে, 1 এর চাইতে ছোট মান দ্বারা গুণ করলে মানটা কি হবে? আগের চাইতে ছোট হয়ে যাবে। আর 1 এর চাইতে ছোট মান দ্বারা, 1 এর চাইতে ছোট মান দ্বারা যখন আমি ভাগ করব, তখন আমি কত পাবো? 10। তাহলে দেখতেছি মানটা 1 এর আগের চাইতে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে 1 এর চাইতে ছোট মান দ্বারা গুণ করলে মানটা আগের চেয়ে ছোট হয়ে যায়, আর 1 এর চাইতে ছোট মান দ্বারা ভাগ করলে মানটা আগের মানের চাইতে বড় হয়ে যায়। এই ব্যাপারটা তোমাদের সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার কিনা? চয়কার চকচকা ফয়কার ফকফকে কিনা? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে 1 এর চাইতে ছোট মান দ্বারা গুণ করলে মানটা আগের চেয়ে ছোট হয়ে যাবে, আর 1 এর চাইতে ছোট মান দ্বারা ভাগ করলে মানটা আগের চাইতে বড় হয়ে যাবে। তাহলে ভাইয়া একটু আমাকে বলো, তাহলে বলো, যদি কখনো আমাকে মান বড় করতে হয়, সবাই একটু আনসার দাও, যদি কখনো আমার মানটা বড় করতে হয়, তাহলে আমি এই √1 - v² c², যে মানটা 1 এর চাইতে ছোট, তাহলে এটা দ্বারা কি গুণ করব না ভাগ করব? যদি কখনো আমার মানটা বড় করতে হয়, তাহলে এই √1 - v² c², এটা দ্বারা কি আমি গুণ করব না ভাগ করব? আমাকে মান বড় করতে হবে, তাহলে 1 এর চাইতে ছোট মান দ্বারা আমরা কি গুণ করব
না ভাগ করব? তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি করব? ভাগ করব। আর যদি কখনো দেখো যে আমার মানটা কি করতে হবে? ছোট করতে হবে। আমার মানটা কি করতে হবে বলো? ছোট করতে হবে। তাহলে তুমি কি করবা? এই যে √1 - v²/c², অর্থাৎ এই মানটা দ্বারা গুণ করবে না ভাগ করবে? সবাই আমাকে কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানাও। তাহলে √1 - v²/c² দ্বারা তুমি গুণ করবে না ভাগ করবে? আমার মানটা কি করতে হবে? ছোট বানাইতে হবে, ছোট বানাইতে হবে। আর ছোট বানাবো কিভাবে? তাহলে এই যে একের চাইতে ছোট মান দ্বারা আমরা কি তাহলে গুণ করব না ভাগ করব? তাহলে অবশ্যই অবশ্যই এখন আমরা কি করব? গুণ করব। এখন আমরা অবশ্যই অবশ্যই গুণ করব। দেখো এই জায়গায় n এর মানটা কি? v/c। এখানে v এর পরিচয়টা কি? v এর পরিচয়টা হলো নভোযানের বেগ, v এর পরিচয়টা হলো নভোযানের বেগ, আর c টা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ তুমি খুব ভালো করে বুঝিও। আমি যদি বলি যে 0.6 c বেগে গতিশীল, 0.6 c বেগে গতিশীল, 0.6 c বেগে গতিশীল ভাইয়া, যে 0.6 c বেগে গতিশীল, তার মানে v এর মান কত? তাহলে v এর মান হলো 0.6 c, v এর মান হলো 0.6 c। তাহলে n এর মান কত হবে? 0.6 c, v এর মান হলো 0.6 c / c। তাহলে c c কাটা, তার মানে হলো 0.6। তাহলে কি আমরা বলতে পারি না, তাহলে কি আমরা বলতে পারি না যে যত c বেগে গতিশীল n এর মানটা কত? বল আমরা বলতে পারি কি না যে যত c বেগে গতিশীল n এর মানটা তত? তাহলে হ্যাঁ তোমরা একটু आंसर দাও। আমি যদি বলি √3/2 c বেগে গতিশীল, √3/2 c বেগে গতিশীল, তাহলে n এর মান কত? √3/2 c বেগে গতিশীল, তাহলে n এর মান কত? তাহলে √3/2 c বেগে গতিশীল, তাহলে n এর মান কত হবে? তাহলে এখানে অবশ্যই অবশ্যই n এর মান হবে √3/2। আমি যদি বলি 0.8 c বেগে গতিশীল, 0.8 c বেগে গতিশীল, তাহলে n এর মান কত হবে? 0.8। তাহলে সব সময় মনে রাখবা যে গামাটা হলো √1 - v²/c² বা √1 - n²। আমি কি করব? এই √1 - n² দ্বারা হয় গুণ করব নালে ভাগ করব। হয় √1 - n² দ্বারা হয় গুণ করব তাহলে ভাগ করব। যদি বেশি হয় তাহলে করব ভাগ, আর যদি কম হয় তাহলে করব গুণ। তাহলে বেশি হলে ভাগ, কম হলে গুণ, বেশি হলে ভাগ, কম হলে গুণ। সবাই একটু লেখো, বেশি হলে ভাগ, কম হলে গুণ, বেশি হলে ভাগ, কম হলে গুণ। এই পর্যন্ত পড়াটা তোমাদের প্রত্যেকের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আজকে খেলা হবে ইনশাআল্লাহ, আর যখন খেলা হবে তখন আর তোমরা থাকতে পারবা না যে হচ্ছে আবেগে তোমরা দেখবা যে হচ্ছে আগে যে অঙ্কগুলা চিন্তা করতে করতে মাথা চুল তুলে ফেলছো, ইনশাআল্লাহ সেই অঙ্কগুলা দেখে দেখেই তুমি উত্তর দিতে পারবা ইনশাআল্লাহ। তো বন্ধুরা চলো শুরু করি। যে তোমার সব সময় ধরো তোমাকে বের করতে বলছে গতিশীল দৈর্ঘ্য, তো তোমাকে বের করতে বলছে কি? গতিশীল দৈর্ঘ্য। কি বের করতে বলছে? গতিশীল দৈর্ঘ্য। হ্যাঁ, যে দৈর্ঘ্যই বের করতে বলুক, যে দৈর্ঘ্যই বের করতে বলুক, আমাকে অন্য আরেকটা দৈর্ঘ্য দেওয়া থাকবে। তার মানে গতিশীল দৈর্ঘ্য বের করতে বললে স্থির দৈর্ঘ্য দেওয়া থাকবে, গতিশীল ভর বের করতে বললে স্থির ভর দেওয়া থাকবে, স্থির ভর বের করতে বললে গতিশীল ভর দেওয়া থাকবে। তার মানে একটা বের করতে বলবে আরেকটা দেওয়া থাকবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে? তাহলে গতিশীল দৈর্ঘ্য আমি বের করব। তাহলে বলো তো দেখি, তার স্থির দৈর্ঘ্য আমার দেওয়া থাকবে। বলো এই গতিশীল দৈর্ঘ্য, গতিশীল হলে দৈর্ঘ্য বাড়ে না কমে? সবাই आंसर দাও। গতিশীল হলে দৈর্ঘ্য বাড়ে না কমে? গতিশীল হলে দৈর্ঘ্য বাড়ে না কমে? আমরা সবাই জানি গতিশীল হলে দৈর্ঘ্যের পরিমাণ কমে। তাহলে কমলে আমি কি করব? গুণ করব না ভাগ করব? তাহলে আমার পরিচয়টা হলো গামা দ্বারা, এখানে গামার পরিচয় ছিল হলো √1 - n²। তাহলে বলো যে তাহলে আমি এই √1 - n² দ্বারা কি গুণ করব না ভাগ করব? সবাই आंसर দাও। গতিশীল হলে যেহেতু দৈর্ঘ্য কমে, তাহলে √1 - n² দ্বারা আমি কি গুণ করব না ভাগ করব? এভরিবডি তাহলে গুণ করব না ভাগ করব ভাইয়া সবাই? তাহলে গুণ করব। তাহলে গুণ √1 - n² লিখতে পারো,
অথবা n এর পরিবর্তে তুমি v বাই c হোল স্কয়ার লিখতে পারো। আমাদের যদিও আজকে কোনো সূত্র লাগবে না, তারপরে জাস্ট বোঝার জন্য আমরা সবকিছু শিখতেছি ইনশাআল্লাহ। এই লাইনটা ছাড়া এই চ্যাপ্টারে তোমাকে আজকে কিছুই মুখস্থ করতে হবে না, শুধু এই লাইনটা বুঝেই আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো একদম তামা তামা করে দেব। তাহলে ভাইয়া একটু খেয়াল করো, তোমাকে বের করতে বলো গতিশীল ভর, তাহলে তোমার কি দেয়া থাকবে? তাহলে তোমার দেয়া থাকবে হলো স্থির ভর। গতিশীল ভর বের করতে বলছে, তাহলে অবশ্যই স্থির ভর দেয়া থাকবে। আমার লক্ষ্মী ছোট ভাই ছোট বোনেরা একটু বলো, আমার প্রাণপ্রিয় ছোট ভাই ছোট বোনেরা একটু বলো, এই যে গতিশীল ভর বেশি না কম? একটাই লাইন পড়া ভাইয়া আজকে, একটাই লাইন। গতিশীল হলে ভর ও সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। তাহলে বলো গতিশীল হলে ভর ও সময় বাড়ে, তাহলে গতিশীল ভর বেশি না কম? যে গতিশীল ভর যেহেতু বেশি, তাহলে আমরা কি গুণ করব না ভাগ করব? গুণ করব না ভাগ করব? এভরিবডি, তাহলে এই জায়গায় অবশ্যই আমরা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? √1 - n² দ্বারা ভাগ করব। যেমন তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে ধরো এই জায়গায় গতিশীল সময়, গতিশীল সময়। তাহলে গতিশীল সময়, তাহলে বলো গতিশীল হলে ভর ও সময় বাড়ে, তাহলে গতিশীল সময়টা কি বেশি না কম? এভরিবডি সবাই, যে গতিশীল সময় বেশি না কম? তাহলে গতিশীল সময় এইটা কি ভাই বেশি না কম? তাহলে গতিশীল সময় বেশি। তাহলে এবার আমরা কি করব? গুণ করব না ভাগ করব? তাহলে আরেকটা সময় তোমার দেয়া থাকবে, স্থির সময় তোমার দেয়া থাকবে। তাহলে এখানে কি গুণ করব না ভাগ করব? তাহলে যেহেতু বেশি, তাহলে অবশ্যই আমরা কি করব? ভাগ করব। √1 - n² বা 1 - v²/c²। এই পর্যন্ত তুমি ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, একটু আমাকে জানাও যে সবাই কি বুঝতে পারতেছো? খেলা হবে নাকি বলো? যে এবার যদি এটা বুঝে থাকো, এই জায়গায় আমরা একটা কনফিউশনে পড়ি, কোনটা গতিশীল সময় কোনটা স্থির সময়, এইটা নিয়ে আমরা একটু কনফিউশনে পড়ি। আসো চলো এই কনফিউশনটা আমরা দূর করে দেই। যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন। দুইটা জিনিস এখানে, দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন, যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন, এই লাইনটা একটু মাথায় রাখতে হবে ভাইয়া। যে দেখবে, সবাই লেখো, সবাই লেখো, যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন। দুইটা পয়েন্ট এখানে, যে দেখবে, খুব ভালো করে, যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন, যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন, এই জিনিসটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন লিখছো, এই লাইনটা একটু ভালো করে মাথায় ঢুকাও। যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন। ধরো সাপোজ ধরো তোমার বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয়তমাকে নিয়ে, যাকে তুমি অনেক বেশি লাভ করো, বা তোমার প্রিয়তমকে নিয়ে, হ্যাঁ, যাকে তুমি অনেক 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 বেশি লাভ করো, তাকে নিয়ে মহাকাশ যানে চড়ে তোমার মনে করো যে ঘুরতে বের হয়ে গেছে, 0.8 বেগের নবকাশ যানে চড়ে ঘুরতে বের হয়ে গেছে। যে তোমার বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয়তম বা প্রিয়তমাকে নিয়ে 0.8 বেগের নবকাশ যানে চড়ে তারা ঘুরতে বের হয়ে গেছে। খেয়াল করিও, এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, তুমি আছো কোথায়? পৃথিবীতে। এখন তুমি তোমার প্রিয়তম বা প্রিয়তমার সময় যেটা পরিমাপ করবা, এখন দেখতেছে কে? তুমি। কাকে দেখতেছো? তোমার প্রিয়তম বা প্রিয়তমাকে। তা তোমার সাপেক্ষে তোমার প্রিয়তম বা প্রিয়তমা, বলো স্থির না গতিশীল? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমার সাপেক্ষে তোমার প্রিয়তম বা প্রিয়তমা, তোমার বেস্ট ফ্রেন্ড সহ যে একটা নবকাশ যানে চড়ে ঘুরতে বেরিয়েছে, তারা ঘুরতে বেরিয়েছে। তোমার সাপেক্ষে তোমার প্রিয়তম বা প্রিয়তমা স্থির না গতিশীল? তাহলে গতিশীল। তাহলে যদি গতিশীল হয়, তাহলে এই জায়গায় তা তুমি তোমার প্রিয়তমার যেটা বয়স পরিমাপ করবে, সেটা কি সময়? গতিশীল সময়। সেটা তাহলে গতিশীল সময়, তার মানে কি টি। গতিশীল গুলা হয় কি টি এম এল, আর স্থির গুলা কি টি নট এম নট এল নট। খেয়াল করো, তা তুমি তোমার প্রিয়তমার যে দৈর্ঘ্য পরিমাপ করবে, সেটা কি দৈর্ঘ্য? গতিশীল দৈর্ঘ্য। তুমি তোমার প্রিয়তমার যেটা ভর পরিমাপ করবে, সেটা কি ভর? গতিশীল ভর। তোমাকে সব সময় মাথায় রাখতে হবে যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন। তাহলে ভাইয়ারা এবার একটু আমাকে বলো তো দেখি, তোমার বেস্ট ফ্রেন্ডের সাপেক্ষে তোমার প্রিয়তমা স্থির না গতিশীল? তোমার বেস্ট ফ্রেন্ডের সাপেক্ষে
তোমার প্রিয়তমা স্থির না গতিশীল? তোমার বেস্ট ফ্রেন্ডের সাপেক্ষে তোমার প্রিয়তমা স্থির না গতিশীল? বলো, তোমার বেস্ট ফ্রেন্ডের সাপেক্ষে তোমার প্রিয়তমা স্থির না গতিশীল? অবশ্যই অবশ্যই তারা কোথায় আছে? নবকাশ জানে আছে। তাহলে তারা পরস্পরের সাপেক্ষে কিন্তু স্থির। তাহলে তোমার বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয়তমার যেটা বয়স পরিমাপ করবে সেটা প্রকৃত বয়স, যে দৈর্ঘ্য পরিমাপ করবে সেটা প্রকৃত দৈর্ঘ্য, যে সময় যে ভর পরিমাপ করবে সেটা হলো প্রকৃত ভর বা স্থির ভর, স্থির সময় স্থির দৈর্ঘ্য। ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা আমাকে এটা একটু জানাও। সবাই আমাকে জানাও যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। যেমন এবার আমি একটু উল্টায় দেব ঘটনাটাকে এবার আমি একটু উল্টায়া দেব। উল্টায় দিলে দেখো কি হয়। এবার তোমাকে পরিমাপ করা হবে, তাহলে খুব ভালো করে বুঝিও। ধরো তুমি পৃথিবীর কোনো ঘটনা দেখতেছো, তুমি আমার সামনে দাঁড়ায় আছো, দাঁড়ায় তুমি আমাকে দেখতেছো, তুমি আমার সামনে দাঁড়ায় আমাকে দেখতেছো। তাহলে বলো তো দেখি, সাপোজ আমরা ক্লাসরুমে আছি, আমরা অনলাইনে না, আমরা ক্লাসে আছি, মানে একই ক্লাসে আছি, তুমি আমাকে দেখতেছো। তাহলে তোমার সাপেক্ষে আমি কেমন? স্থির না গতিশীল ভাইয়া বলো? মানে যে দেখতেছে তার সাপেক্ষে ঘটনাটা কেমন? যে দেখতেছে তার সাপেক্ষে ঘটনাটা কেমন? তাহলে সেটা কি? স্থির। তাহলে তুমি যেটা পরিমাপ করবা আমার দৈর্ঘ্য সেটা প্রকৃত দৈর্ঘ্য, তুমি যেটা আমার ভর পরিমাপ করবা সেটা, বলো, তুমি যেটা আমার ভর পরিমাপ করবা সেটা কি ভর? প্রকৃত ভর। তুমি যেটা আমার সময় পরিমাপ করবা সেটা প্রকৃত সময়। কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড বা তোমার প্রিয়তম বা তোমার প্রিয়তমা, তোমার বেস্ট ফ্রেন্ড বা প্রিয়তমার সাপেক্ষে আমরা কেমন? তোমার বেস্ট ফ্রেন্ড বা প্রিয়তমার সাপেক্ষে আমি কেমন? গতিশীল। তাদের সাপেক্ষে তো আমি গতিশীল। তারা আমার যেটা ভর পরিমাপ করবে সেটা গতিশীল ভর, যে তারা আমার যেটা দৈর্ঘ্য পরিমাপ করবে সেটা গতিশীল দৈর্ঘ্য, তারা আমার যেটা সময় পরিমাপ করবে সেটা গতিশীল সময়। অর্থাৎ এই টপিকে তোমার কনফিউশন রাখার কোনো কারণ নাই। তুমি শুধু মনে রাখবে যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন, যে দেখবে তার সাপেক্ষে ঘটনা কেমন। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো এখন হবে একদম মারমার কাটকাট লজিক্যাল কনসেপ্ট ব্যবহার করবার অঙ্ক করব। আমরা এখন অঙ্কে যাব। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে এটা একটু জানাও। বিশ্বাস হৃদয়ে, সাথে একটু প্র্যাকটিস, হবেই দেখা বিজয় ইনশাআল্লাহ। তো আমরা এখানে একটা অঙ্ক দিছি, দেখো অঙ্কটা সবাই একবার রিডিং করো। যে 30 বছর বয়সে আমি একটা অঙ্ক দিয়ে অনেকগুলো অঙ্ক করাবো, মোর দেন 50টা অঙ্ক করাবো ইনশাআল্লাহ আজকে। হ্যাঁ, যে হচ্ছে একটা এই লজিক্যাল ডাটা দিয়ে যে 30 বছর বয়সে মিস্টার এক্স কি করছে? এম নট ভরের বস্তু একটা লাঠি নিয়ে, মিটার স্কেল নিয়ে, হ্যাঁ একটা মিটার স্কেল নিয়ে। মিটার স্কেল মানে কি? যার ভর কয় কেজি, যার দৈর্ঘ্য কয় মিটার। মিটার স্কেল মানে যার দৈর্ঘ্য হলো 1 মিটার। মিটার স্কেল মানে যার দৈর্ঘ্য কয় মিটার? 1 মিটার। তাহলে একটা মিটার স্কেল নিয়ে 0.8 সি বেগের নবকাশ যানে চড়ে পৃথিবীর হিসেবে 20 বছর ঘুরে ফিরে এলেন। হ্যাঁ, যাত্রা পথে তিনি 200 মিটার দীর্ঘ ও 50 মিটার প্রস্থ বিশিষ্ট, হ্যাঁ, আমাদের স্বপ্নের ক্যাম্পাস বুয়েট মাঠ দৈর্ঘ্য বরাবর অতিক্রম করলেন। তাহলে এই জায়গায় যাওয়ার পথে এই জায়গায় আমরা কি বলছি? 200 মিটার দীর্ঘ এবং 50 মিটার প্রস্থ বিশিষ্ট বুয়েট মাঠ দৈর্ঘ্য বরাবর অতিক্রম করলেন। এই যে ফ্রুত করে গেল, আর এই ফ্রুত করে যাওয়ার সময় আমাদের স্বপ্নের বুয়েট ক্যাম্পাসটাকে সে দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে চলে গেল, বুয়েট মাঠটাকে। এই জায়গায় আমরা যদি এখন থেকে সচেতন না হই, আমরা যদি এখন থেকে সবগুলার মারমার কাটকাট লজিক্যাল কনসেপ্ট না শিখি, তাহলে কিন্তু আমাদের স্বপ্নের ক্যাম্পাসগুলা এরকম ফ্রুত করে আমাদের সামনে দিয়ে উড়াল দিয়ে চলে যেতে পারে। আমাদেরকে কিন্তু তাকে আঁকড়ে ধরতে হবে, সেখানে আমাদের অবশ্যই চান্স পেতে হবে। সবাই বলো যে এবার আমরা যে কাজটা করব, দেখো এবার আমরা এক এক করে অঙ্ক করব। যে পৃথিবীর হিসেবে বা পৃথিবী হতে কেউ একজন দেখতেছে, তাহলে পৃথিবী এখানে লাঠিটা কোথায়? লাঠি কিন্তু নবকাশ যানে, মহাকাশে নবকাশ যানের ভেতরে হচ্ছে লাঠি। তাহলে পৃথিবী হতে লাঠির ভর কি পরিমাপ করবে বলো? তাহলে পৃথিবী হতে লাঠির ভর যেটা পরিমাপ করবে, পৃথিবীর হিসেবে লাঠিটা কি স্থির না গতিশীল? সবাই বলো, পৃথিবীর হিসেবে লাঠিটা কি স্থির না গতিশীল? এভরিবডি, আসল খেলা এখন, যারা এখন যদি কোনোভাবে তুমি যদি মনে করো যে আমার ডাটা শেষ হয়ে যাচ্ছে, আমি বের হয়ে যাব, তাহলে তুমি কিন্তু মিস করবা। কারণ মেইন জিনিসটা কিন্তু শুরু হবে এখন, আসল জিনিসগুলো দিব এখন, প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে উত্তর বলার কনসেপ্ট। হ্যাঁ, সবাই আমাকে বলো যে পৃথিবীর হিসেবে লাঠির ভর, তাহলে এটা কোন ভর বের করতে বলছে? গতিশীল ভর।
তাহলে বলো তো দেখি, তাহলে এই যে গতিশীল ভর এইটা কি বেশি না কম? সবাই আমাকে বলো, গতিশীল ভর কি বেশি না কম? এভরিবডি, গতিশীল ভর বেশি না কম? তাহলে অবশ্যই গতিশীল ভর বেশি। তাহলে গতিশীল ভর বেশি, তাহলে আমার এইখানে যে ভরটা দেয়া আছে, তাহলে যেহেতু গতিশীল ভর বেশি, তাহলে √1 - n² দ্বারা গুণ করব না ভাগ করব? সবাই লেখো, দেখো সূত্র ছাড়া কিভাবে অঙ্ক করতে হয় আজকে। বলো, গতিশীল ভর যেহেতু বেশি, তাহলে √1 - n² দ্বারা গুণ করব না ভাগ করব? এভরিবডি, √1 - n² দ্বারা গুণ করব না ভাগ করব? অবশ্যই ভাগ করব। √t দ্বারা 1 - n² দ্বারা। আমরা একটু আগে কি বলছিলাম? যত c বেগে গতিশীল n এর মান কত বলছিলাম না? মনে আছে? যত c বেগে গতিশীল n এর মান কত? এই জায়গায় বলছে 0.8 c বেগে গতিশীল, 0.8 c বেগে গতিশীল। তাহলে n এর মান কত হবে? সবাই কমেন্ট করে জানাও যে 0.8 c বেগে গতিশীল, তাহলে n এর মান কত হবে? এভরিবডি, আর সবাই একটু লেখো না n এর মান কত? যে 0.8 c বেগে গতিশীল, তাহলে n এর মান কত? অবশ্যই n এর মান হলো 0.8। এখন আমরা কি বলছি যে n এর মানটা হলো v/c, তাহলে v এর মান 0.8c আর c এর মান c কাট আউট, তাহলে n এর মান হয় 0.8। এটা আমরা আগেই দেখেছিলাম। এখন বলতে পারো যে ভাইয়া ক্যালকুলেটর ছাড়া এই অঙ্ক করব কিভাবে? তাহলে 1 - n²। তাহলে আমরা এখানে কি দ্বারা গুণ বা ভাগ করি? 1 - n² দ্বারা। তাহলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব সেটাই দেখাচ্ছি। m0 ডিভাইডেড বাই √1 মাইনাস 8 8 কত? 64, তার মানে 0.64। তাহলে m0 ডিভাইডেড বাই এই জায়গায় √0.36, তাহলে এই জায়গায় m0 ডিভাইডেড বাই এই 0.36, 6 6 36, 6 6 36, তাহলে √0.36 মানে হলো 0.6, আর 0.6 মানে কত? আচ্ছা, আমি একটু তোমাদের সহজে বোঝার জন্য এটা √3/2c দেই। আমি √3/2c দেই। আমি এই অঙ্ক আগে করি, তারপর ওটা দিয়ে করব। তাহলে 0.6 মানে কত? 6/10, তার মানে 10 m0/6 অর্থাৎ 5/3 m0, 5/3 m0। আমি 0.8c দিয়ে ক্যালকুলেশনটা বোঝানোর দরকার ছিল যে যাতে তোমরা এরকম ক্যালকুলেশন করতে পারো, তাই আমি এইভাবে একটা ক্যালকুলেশন দেখাইলাম যে এখানে 1 - 0.64 √0.36, তার মানে m0/0.6। 0.6 টা আমরা কিভাবে লিখব? 6/10, কারণ অপশনে m0/0.6 থাকবে না। অপশনে কি থাকবে? অপশনে থাকবে 5/3 m0 থাকবে। তো এটা আমরা কিভাবে পাবো? এটা হলো 0.6 মানে হলো 6/10, 10 টা উপরে চলে গেল, 10 m0/6। তাহলে এখন কয় দ্বারা ভাগ করতে হবে? ভাইয়া 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে 5/3 m0। সবাই আমাকে বলো, এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা? জয়কার চকচকা, ফায়কার ফকফকা কিনা? আমাকে এটা একটু জানাও। এভরিবডি একটু জানাও। এবার তুমি খেয়াল করো, যদি √3/2c বেগে হয়, √3/2c বেগে গতিশীল হয়, তাহলে n এর মান কত হবে? সবাই বলো, √3/2c বেগে গতিশীল, তাহলে n এর মান কত হবে? তাহলে n এর মান হবে √3/2। তার এইটা হবে √3/2 হোল স্কয়ার, তার মানে এটা হলো 3/4। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে 1/4, আর 1/4 মানে কত? 1/4, 4 এর বর্গমূল হলো 2, তাহলে এটা হবে 1/2। তার মানে কত আসলো? 2m0। তার মানে আমরা দেখলাম গতিশীল ভর হলো স্থির ভরের দ্বিগুণ। গতিশীল ভর স্থির ভরের দ্বিগুণ। তাহলে এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো কিনা? এটা আমাকে একটু জানাও। তাহলে এখানে গতিশীল ভর হবে স্থির ভরের দ্বিগুণ। এবার আমরা বের করব যে গতিশীল দৈর্ঘ্য। তাহলে এবার গতিশীল দৈর্ঘ্য, সবাই বলো গতিশীল দৈর্ঘ্য। তাহলে আগের আমার একটা দৈর্ঘ্য দেয়া আছে। আগের আমার দৈর্ঘ্য কি? মিটার স্কেল মানে আগের দৈর্ঘ্য কত? সবাই আমাকে বলো, মিটার স্কেল, তাহলে আগের দৈর্ঘ্য কত? আগের দৈর্ঘ্য হলো 1। তাহলে বলো গতিশীল দৈর্ঘ্য বেশি না কম? এভরিবডি, গতিশীল দৈর্ঘ্য বেশি না কম? তাহলে গতিশীল দৈর্ঘ্য বেশি না কম? সবাই লেখো, গতিশীল দৈর্ঘ্য কম। তাহলে কম হলে আমরা কি গুণ করব না ভাগ করব? লিখতে থাকো সবাই। কম হলে আমরা গুণ করব না ভাগ করব? তাহলে কম হলে আমরা অবশ্যই কি করব? ভাগ করব না, গুণ করব। তাহলে কি দ্বারা গুণ করব? √1 - n²। তাহলে 1 - n²,
এইটা হলো √3/2 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে 1 ইনটু এইটার মান দেখো একটু আগে আমরা কিন্তু বের করছিলাম হাফ। এই √1 - n স্কয়ারের মান আমরা একটু আগে ক্যালকুলেশন করে হাফ বের করেছিলাম। তাহলে এটা হলো হাফ। তার মানে এখনকার দৈর্ঘ্য হলো হাফ মিটার। খেয়াল করো, এবার আমরা বের করব, আমরা লাঠির ভর বের করছি, দৈর্ঘ্য বের করছি, এবার বের করতে বলছে কোনটা? ভরবেগ। ভাইয়া এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় একদম অহরহ আসে। তাহলে ভাইয়া তুমি খেয়াল করো, এবার তুমি খেয়াল করো, তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে হলো ভরবেগ। ভরবেগ। তাহলে বলো তো দেখি, যে বেগের সাথে ভর আছে সেই ভরটা কি স্থির ভর হবে না গতিশীল ভর হবে? কারণ এখন ভর কিন্তু একটা না, ভর হলো দুইটা, একটা হলো স্থির ভর আর একটা হলো গতিশীল ভর। তাহলে তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এটা কি স্থির ভর না গতিশীল ভর। তাহলে এবার আমাকে একটু উত্তর দাও যে ভরের সাথে বেগ আছে তাহলে সেই ভরটা স্থির ভর না গতিশীল ভর? যে ভরের সাথে বেগ আছে সেই ভরটা স্থির ভর হবে না গতিশীল ভর হবে? এবারে লেখো, স্থির ভর হবে না গতিশীল ভর হবে? তাহলে এটা অবশ্যই গতিশীল ভর। তাহলে এখানে ভরটা হলো গতিশীল ভর। তাহলে গতিশীল ভর তোমার এখানে কোন ভর দেয়া আছে? স্থির ভর দেয়া আছে m0। তাহলে গতিশীল ভরটা কি বেশি? গতিশীল ভর হলো বেশি। তাহলে √1 - n স্কয়ার ইনটু বেগ। বেগের মান কি? ভর বেগ। তাহলে এটা হলো ভর, গতিশীল ভর, ইনটু বেগ। বেগ কত? √3/2 ইনটু c। বেগ হলো √3/2 ইনটু c। একটু আগে আমরা এইটার মান বের করছি হাফ। তাই আমি আর ক্যালকুলেশন করে দেখাইলাম না। তাহলে এইটার মান যেহেতু হাফ বের করছি, তাহলে এটা ইনটু কত হবে? √3/2 ইনটু c। তার মানে এটা তোমার আসলো কত? 2m0 ইনটু √3/2 ইনটু c। তাহলে 2 কাটা, তার মানে √3m0c। দেখো কোনো কিছু নাই, শুধুমাত্র ওই একটা লাইন মাথায় রাখলে কিন্তু অঙ্কগুলো করা যাচ্ছে। কোনো বস্তু গতিশীল হলে ভর আর সময় বাড়ে, দৈর্ঘ্য কমে। এখন আমরা যে কাজটা করব, পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেম গতি শক্তি। তাহলে বলো গতি শক্তি। তাহলে এই গতি শক্তি বের করার ফর্মুলা হচ্ছে হাফ mv²। গতি শক্তি বের করার ফর্মুলাটা হচ্ছে হাফ mv²। এখন আমাকে একটু বলো তো দেখি যে এই জায়গায় হাফ, এই যে বেগের সাথে ভর আছে, এই জায়গায় যে ভর বেগের সাথে আছে সেটা কি স্থির ভর না গতিশীল ভর? তাহলে অবশ্যই এটা গতিশীল ভর। আর গতিশীল ভরের মান আমরা অনেকবার বের করছি। এই গতিশীল ভরের মান আমরা অনেকবার একটু আগে যেহেতু বের করছি 2m0, তাই আমি এটা আর বের করা দেখাচ্ছি না। 2m0 ইনটু বেগের মান কত? দেখো বেগের মানটা হলো √3/2 ইনটু c। √3/2 ইনটু c, সেটার উপরে কি স্কয়ার। √3/2 ইনটু c, সেটার উপরে স্কয়ার। 2 কাটা, তার মানে এটা আসবে যে 3/4 m0c²। √3 কে স্কয়ার করলে 3, 2 কে স্কয়ার করলে 4, 3/4 m0c²। 3/4 m0c²। এখন তোমরা যারা আপেক্ষিক তত্ত্ব জানো যে m0c² মানে কি? m0 কোন অবস্থায় ভর, mc² মানেই শক্তি। m0 কোন অবস্থায় ভর? স্থির অবস্থায় ভর। তাহলে m0 যেহেতু স্থির অবস্থায় ভর, তার মানে এটা হলো স্থির অবস্থায় শক্তি। অনেক সময় এমসিকিউ তে অপশনে এটা এভাবেও থাকতে পারে 3/4 ইনটু এটা কোন অবস্থার শক্তি? স্থির অবস্থার শক্তি, অর্থাৎ নিশ্চল অবস্থার শক্তি। তার মানে এটাও কিন্তু তোমার অপশনে থাকতে পারে 3/4 ইনটু নিশ্চল শক্তি। 3/4 ইনটু নিশ্চল শক্তি। তার মানে গতি শক্তির মান হলো 3/4 m0c²। এটাও থাকতে পারে অপশনে, অথবা 3/4 ইনটু নিশ্চল শক্তি। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। বলো ভাইয়া। এবার আমরা এই যে 2 নম্বরের যে 3টা প্রবলেম ছিল, 4টা প্রবলেম ছিল, এই 4টা প্রবলেম কিন্তু ঘুরে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট বছর আসছিল গতি শক্তি, তার আগের বছর আসছিল ভরবেগ। তোমরা যাও মিলায় নাও, প্রশ্ন মিলায় নাও যে হচ্ছে গতি শক্তি আসছিল, তার আগের বছর আসছিল ভরবেগ। অতএব এই টাইপের অঙ্কগুলা এখানে কিন্তু 4টা অঙ্ক না, 4টা টাইপের অঙ্ক। এবার আমরা আসি লাঠির স্থির ভর ও গতিশীল ভরের অনুপাত।
এখানে এইবার আমি একটা মজার টেকনিক্যাল ব্যাপার দেখাবো, দেখবে কিভাবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো অঙ্ক দেখেই উত্তর বলা যায়। যে বেসিক কনসেপ্ট পাওয়ার যে শক্তিটা, সেই শক্তিটা দেখাবো আমি এখন, যে কি পরিমাণ শক্তি আছে। যে বেসিক কনসেপ্ট যখন তোমার ক্লিয়ার হবে, দেখো স্থির ভর ও গতিশীল ভরের অনুপাত। স্থির ভর কি এম নট, আর গতিশীল ভর কি এম। সবাই আমাকে বলো, স্থির ভরটা কি এম নট আর গতিশীল ভরটা কি এম। এই জায়গায় দেখো ম্যাজিক্যাল কনসেপ্টটা কোথায়, দেখো আমরা এই √1 - n² এর মান আমরা কত বের করছি বলো তো দেখি। এই জায়গায় আমরা √1 - n² এর মান কত বের করছি সবাই, এভরিবডি। তাহলে এই √1 - n² এর মানটা আমরা হাফ বের করছি। এইটা হলো ছোট আর এইটা হলো বড়। বলো এখানে m নট বড় না m বড়? স্থির ভর বড় না গতিশীল ভর বড়? বলো স্থির ভর বড় না গতিশীল ভর বড়? বলো স্থির ভর বড় না গতিশীল ভর বড়? তাহলে অবশ্যই এখানে গতিশীল ভর বড়। তাহলে যেটা বড় সেটা বড়র নিচে দাও, যেটা ছোট সেটা ছোট নিচে দাও। এই অনুপাতটা শুধু ইয়া করে দিবা। তার মানে এটার आंसर হবে 1/2। এটাই आंसर, শেষ, অঙ্ক শেষ। ক্যালকুলেশন করে তুমি মিলাই নিও। আমি ডিটেইলস করা লাগলে ডিটেইলস করাই দেব, কোনো সমস্যা নাই। যেমন তোমাকে বলো স্থির দৈর্ঘ্য আর গতিশীল দৈর্ঘ্যের অনুপাত, তাহলে স্থির দৈর্ঘ্য হলো L নট আর গতিশীল দৈর্ঘ্য হলো L। তাহলে আমাকে বলো স্থির দৈর্ঘ্য বড় না গতিশীল দৈর্ঘ্য বড়? বুঝে বলতে হবে কিন্তু। গতিশীল হলে দৈর্ঘ্য কমে, গতিশীল হলে দৈর্ঘ্য কমে, গতিশীল হলে দৈর্ঘ্য কমে। তাহলে আমাকে একটু বলো যে গতিশীল হলে দৈর্ঘ্য কমে, তাহলে কোনটা বড়? তাহলে অবশ্যই এই জায়গায় এটা হলো বড় আর এটা হলো ছোট। তাহলে এটা হলো বড়, এটা হলো ছোট। তাহলে উপরে হবে বড় মানটা, নিচে হবে ছোট মানটা। উপরে হবে বড় মানটা, নিচে হবে ছোট মানটা। তাহলে কত হবে সবাই একটু কমেন্টে জানাও। তাহলে এবার অনুপাতটা কত হবে? তাহলে গতিশীল হলে তো দৈর্ঘ্য কমে, গতিশীল হলে দৈর্ঘ্য কমে, গতিশীল হলে দৈর্ঘ্য কমে। তাহলে কোনটা বড়? অবশ্যই স্থির দৈর্ঘ্য বড়। তাহলে স্থির দৈর্ঘ্য বড়। তাহলে সবাই বলো आंसर কত হবে? এভরিবডি মজাটা দেখো কোথায়। বেসিক কনসেপ্ট স্ট্রং করো ভাইয়া, লজিক্যাল কনসেপ্ট শেখো, ইনশাআল্লাহ প্রত্যেকটা অঙ্ক দেখে উত্তর করা সম্ভব। ভুল ওয়েতে আগাইলে হবে না। তাহলে এইটা হবে 2/1, কারণ 2 বড় 1 ছোট, 2 বড় 1 ছোট। শেষ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তাহলে আমি যদি বলতাম যে স্থির সময় ও গতিশীল সময়ের অনুপাত, স্থির সময় ও গতিশীল, মানে এটা জাস্ট উল্টাই দিবা। হ্যাঁ, গতিশীল সময়ের অনুপাত, স্থির সময় আর গতিশীল সময়ের অনুপাত। তার মানে কি টি নট, স্থির সময় হলো টি নট আর গতিশীল সময় হলো টি। তাহলে এখন অনুপাতটা কত হবে সবাই, এভরিবডি? এখন তাহলে অনুপাতটা কত হবে? এখন অনুপাত কত হবে সবাই একসাথে লেখো, आंसर করতে থাকো যে এখন অনুপাত কত হবে। সবাই লেখো ভাইয়া। यस, এখন তোমার অনুপাতটা হবে 1/2। আচ্ছা, এবার তুমি একটা জিনিস চিন্তা করো, যদি আমি বলতাম যে 1/√2c বেগে গতিশীল, 1/√2c বেগে গতিশীল, তাহলে একটু ক্যালকুলেশন করো তো দেখি। এই জায়গায় √1 - n² এর মান তখন কত হইতো? যে এখানে 1/√2c বেগে গতিশীল হলে √1 - n² এর মান কত হবে? √1 - n² এর মান কত হবে এভরিবডি? যে এই জায়গায় 1/√2c বেগে গতিশীল হলে n এর মানটা কত হবে? n এর মানটা কত হবে? তাহলে এখানে n এর মানটা হবে √1 বলো কত হবে? একটু ক্যালকুলেশন করো ভাইয়া। তাহলে 1 এখানে √2 হোল স্কয়ার, কারণ n এর মানটা হলো 1/√2 হোল স্কয়ার। তাহলে পুরো মানটা কত হবে ভাইয়া? পুরো মানটা হবে এখানে √1/2, তার মানে 1/√2, 1/√2। এখানে 1 ছোট, হ্যাঁ 1 ছোট, √2 বড়। তাহলে 1 ছোট, √2 বড়, মানে ছোট হইলে মানে হয় এটা রাখবা নাহলে উল্টাই দিবে, এটাই জাস্ট কাজ। তাহলে আমি এবার যদি বলি স্থির ভর আর গতিশীল ভরের অনুপাতটা কত হবে? এইটা কত হবে? m0/m কত হবে? সবাই आंसर দাও। m0/m কত হবে এভরিবডি? m0/m কত হবে? m0/m কত হবে? m0/m m0/m তোমার আসবে 1/√2, কারণ উপরেরটা ছোট নিচেরটা বড়। তাহলে 1/√2, 1/√2। তাহলে বলো এখানে L0/L কত হবে? L0/L কত হবে এভরিবডি? L0/L কত হবে? তাহলে
যেহেতু এল নটটা বড় আর এটা ছোট, তাহলে উপরে হবে √2, নিচে হবে 1। তাহলে টি নট বাই টি অনুরূপভাবে এইটাও হবে 1/√2। সবাই আমাকে বলো ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা পয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও ভাইয়া। ভাইয়া আসতেছে সামনে, যতই সামনের দিকে যাবা তত রস, তত এক্সক্লুসিভ জিনিস তত সামনের দিকে থাকবে ইনশাআল্লাহ। এখন যদি বলো যে ভাইয়া এটা কিভাবে করলেন, এটা আমরা কোনোভাবেই করি নাই। এই যে এম নটটা এম নটই রাখো, আর এম সমান কি, এম সমান হলো এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস n স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আসবে এম নট আর এম নট কাটা √1 মাইনাস n স্কয়ার আসবে, তাই না? এই যে আরেকটু যদি আমি ভেঙে লিখি এম নট ইনটু √1 মাইনাস n স্কয়ার বাই এম নট, তাহলে ক্যালকুলেশন করলে এম নট কাটা √1 মাইনাস n স্কয়ার, তার মানে √1 মাইনাস 0 পয়েন্ট কত ছিল এখানে 1/√2 হোল স্কয়ার, তার মানে ক্যালকুলেশন করলে √1/2, আর √1/2 মানে হচ্ছে 1/√2। শেষ, 1/√2। এটার অর্থই কি, এটার অর্থ হলো 1:√2। আশা করি এখন ডিটেইলস প্রসেসেও কিভাবে করতে হয়, ইজিলি ডিটেইলস প্রসেসেও সহজ করে কিভাবে করতে হয় তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা যে কাজটা করব, দেখো ফিরে আসার পর লোকটার প্রকৃত বয়স বের করতে বলছে। ফিরে আসার পর লোকটার প্রকৃত বয়স, ফিরে আসার পর লোকটার প্রকৃত বয়স। দেখো ভাইয়া, প্রকৃত বয়স মানে কোন অবস্থায় বয়স, স্থির অবস্থায় বয়স। যে 30 বছর বয়সে তো সে বৈশে আসিল, পৃথিবীতেই আসিল। 30 বছর বয়স সে তো গতিশীল ছিল না। 30 বছর অবশ্যই কি বয়স, তাহলে 30 বছর অবশ্যই তাহলে প্রকৃত বয়স আমি বের করব। তাহলে প্রকৃত বয়স মানে হলো স্থির অবস্থায় বয়স। তাহলে প্রকৃত বয়স কথার অর্থ হচ্ছে স্থির অবস্থায় বয়স।